স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মুরসিনে। সাথে আছে আমি শামীম জাহিদি। আমাদের আজকের আলোচনার বিষয় বেসরকারি বিনিয়োগের হ্রাস। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিই একটি প্রতিবেদন। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে গেল কয়েক বছরে বাড়েনি বেসরকারি বিনিয়োগের হার। অথচ বর্তমানে দেশের মোট বিনিয়োগের ৭৪ থেকে ৮০% আসে বেসরকারি বিনিয়োগ থেকে। চলতি অর্থবছর বেসরকারি বিনিয়োগ গত অর্থবছরের তুলনায় কিছুটা কমেও গেছে। পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসেবে বেসরকারি বিনিয়োগের হার জিডিপির ২০.০৪% থেকে কমে চলতি অর্থবছর হয়েছে জিডিপির ১৮.৯৯%। এছাড়া গত কয়েক বছরে দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্যমাত্রা থেকেও পিছিয়ে পড়েছে বেসরকারি বিনিয়োগ। বছর বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধির হার হচ্ছে গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন, এবং এটার পিছনে বেশ কতগুলো কারণ আছে এবং যেটা আমি ধারণা করছি যে আগামী বছরে অব্যাহত থাকবে। বেসরকারি খাতে ঋণদান কমে গেছে, ঋণদান না হলে পরে বিনিয়োগ কিভাবে হবে? তো এটা আমি মনে করি একটা বড় ফ্যাক্টর, যেখানে আর্থিক শৃঙ্খলাটা ফিরে আনা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে খুব জরুরি যদি আমরা এটাকে পুনরুজ্জীবিত করতে চাই। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও দেশের রাজনৈতিক অবস্থার কারণেই বেসরকারি খাতের বিনিয়োগ কমেছে, এমনটাই বলছে ব্যবসায়ীরা। গ্যাস ইলেকট্রিসিটি এটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখানে এই নতুন ফ্যাক্টরি হচ্ছে না, নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না। এর সাথে সাথে একটা কনফিডেন্সও লুজ করছে যে পলিটিক্যাল যে টার্বুলেন্স আছে সেই কারণেও এখানে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। তবে সরকারি খাতের বিনিয়োগের উপর ভর করে সার্বিক বিনিয়োগের হার সামান্য বেড়েছে চলতি অর্থবছর। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ফরাসত আলী এবং জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাদেরকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে প্রথম প্রশ্ন আমার, যে আমরা দেখছি যে বিনিয়োগের হার হ্রাস পেয়েছে এবং গত কয়েক বছরের মধ্যে, এবং এক সমীক্ষায় দেখা গেছে গত এপ্রিলে যে বিনিয়োগ প্রাইভেট সেক্টরের বিনিয়োগ যেটা কমে গেছে, যেটা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম, এবং বলা হচ্ছে ৬ বছরের মধ্যে সবচেয়ে কম। এই বিনিয়োগ কমার পেছনে আসলে মূল কারণগুলো কি আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে আজকে এটা পার্টিনেন্ট কোশ্চেন করার জন্য। সেটা হলো এপ্রিল মাসে কমেছে। আপনার বিনিয়োগ কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, এবং সেই ফ্যাক্টরগুলো আপনাকে খেয়াল করতে হবে যে ফ্যাক্টরগুলো কতটুকু সজাগ ছিল, কতটুকু পজিটিভ ছিল, তাহলে বিনিয়োগের হারটা বাড়বে। আমরা এপ্রিল মাসের আগের মাসগুলো যদি দেখি, তাহলে রাজনৈতিক সহিংসতা যেভাবে বেড়েছিল, রাজনৈতিক পরিস্থিতি যেভাবে আমাকে মোড় নিয়েছিল, সেই পরিস্থিতিতে মানুষের কাছে তখন বিনিয়োগের চিন্তা থেকে আমাকে সাস্টেইনেবিলিটি চিন্তা করছে সবচেয়ে বেশি, রাইট, ইনস্টিড অফ দ্য ফার্দার বিনিয়োগ করার জন্য। আমি ব্যক্তিগত আমি নিজেও মনে করি যে আমি নিজেও একটা বিনিয়োগ করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু নাও আই টোটালি ফুললি স্টপ। আই থিঙ্ক দ্যাট আফটার দি ইলেকশন আই শিল গো ফর ইনভেস্টমেন্ট। সো এইটা হলো রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে সবচেয়ে বড় রকমের ধাক্কা দিয়েছে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। ধন্যবাদ জনাব মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে ঠিক একই প্রশ্ন, যে কেন এই সাম্প্রতিক সময়ের বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ? ধন্যবাদ সঙ্গে আমি কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন সাহেবের সাথে সম্পূর্ণ একমত। আচ্ছা, এই যে রাজনৈতিক যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত একটা বছর ধরেই তো আমরা দেখলাম, জ্বালা পোড়ার থেকে শুরু করে এমন একটা ভয়াবহ পরিস্থিতি, যার জন্য বিদেশের থেকে যদিও রেমিটেন্স অনেক বাড়ছে, অনেক ইভেন কিন্তু এইবার কিন্তু রেমিটেন্সটা অনেক বেশি আসছে। রেমিটেন্স বাড়ানোর কারণ তো আরো এই রাজনৈতিক সংঘাত হতে পারে আর কি। সেইটা হলো একটা, কিন্তু রেমিটেন্স ধরেন আমি আমার প্রয়োজনে দেশে টাকা পাঠাইতেছি, সেই জন্যই রেমিটেন্সটার অংশটা বাড়ছে। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আপনারা যেটা মনে করেন যে বিনিয়োগ, সেটা কমে গেছে একমাত্র একটা কারণই, সেটা হলো যে ওই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি। আচ্ছা, সেখানে কিন্তু বিদেশের মোয়াজ্জেম সাহেব নিজেই তো বলছেন যে উনি যে বিনিয়োগটা করতে চাইছিলেন উনি এখন করবেন না। ওনার মতো বাকি যারা আছে আরো অনেকেই আছে ঠিক এইভাবেই চিন্তা করে। আমরা তো সাহস করে চলে আসছি, কিন্তু ওনারা তো সাহস করে আসতে পারতেছেন না। আমরা জানি যে আমাদেরকে থাকতে হবে, দেশে বিনিয়োগ করতে হবে, সেই জন্যই আমরা আসছি। এইভাবে আরো 2টা এনআরবি ব্যাংক আসছে যাদের ডিরেক্টরসরা আসে, এই জাস্ট একটা এক্সাম্পল। কিন্তু মোয়াজ্জেম হোসেন সাহেব যেটা বললেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কেউ আসতে চায় না এবং চাবেও না। ধন্যবাদ জনাব আলী, আপনি নিশ্চয়ই আমরা চাই যে এই পরিস্থিতি উন্নতি হোক। জনাব হোসেন, আপনার কাছে প্রশ্ন,
রাজনৈতিক সমস্যা ছাড়াও আসলে আর কি কি সমস্যাগুলো আছে বলে আপনার মনে হয়? আমরা জানি এবং এই সমস্যা আছেই, বাট সমাধান তো হবেই। রাজনীতিক ছাড়া যদি আমি এবার আপনার একটু লিটল বিট ডিটেইলস, জি, সেটা হলো যে please। আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। যেমন ধরুন আজকে আমি ম্যাগিং বলি, প্রবলেম। আমি বলি আমি একটা ট্রাক ঢাকা থেকে ছাড়লে চিটাগং যদি 17 ঘন্টা গিয়ে পৌঁছে, তাহলে আমি এক্সপোর্টের কি করি, আমি আমার ক্যাজুয়ালটা শিপটা ধরতে পারবো না। এটা একটা বিদ্যুৎ জ্বালানি আছে, ক্যাপিটাল কস্ট ইজ ভেরি হাই ইন বাংলাদেশ, রাইট। and this is a then come to the point workers friendly workers, আপনি ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি ওয়ার্কার্স আপনার দরকার, সেটা বাংলাদেশে এখন ভীষণ অভাব দেখা যাচ্ছে। ল্যান্ড স্কারসিটি, এগুলো বিনিয়োগের সাথে সম্পর্কিত, সেফটি সিকিউরিটি ইজ দেয়ার, অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, আমি বিনিয়োগটা করব, আমার এই পণ্য বাজারজাত করতে হবে, এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমি থেকে আমার কি সাপোর্ট আসতেছে সেটা আমাদের একটা বিষয়। আরেকটা হলো যে পলিসি সাপোর্ট, আমরা ওয়ার্ল্ড ইকোনমি দেখবো, ইন্টারন্যাশনাল এরিয়াতে কি হচ্ছে বা লোকাল প্রবলেমগুলো কি আছে, সেগুলোকে গভর্নমেন্ট দেখে বিচার বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে এবং পলিসি সাপোর্ট দিতে হবে ইনভেস্টমেন্টের জন্য। আপনি এখন যদি 18% ইন্টারেস্ট নিয়ে যদি আমাকে ইনভেস্টমেন্ট করতে বলেন, তাহলে আমি চিন্তা করবো 36% প্রফিট যেটা হবে সেটাতে যেতে হবে। কিন্তু 36% প্রফিট করায় বর্তমান যুগে ইন্টারন্যাশনাল মার্কেট এরিয়াতে যেটা আছে বা আমাদের দেশীয় মার্কেট ইকোনমি যেটা আছে, সেটা কি সম্ভব না। অতএব কারণে অল অর্স এন্ড নটস এবং এই সমস্ত কিছু বিশ্লেষণ করলে বিনিয়োগ আমাদের বাংলাদেশে কিন্তু স্কাই ইজ লিমিট ছিল। আই অনেস্টলি স্পিকিং, বাংলাদেশের মধ্যে এন্টারপ্রেনিউয়ার্স ইন দ্য হোল ওয়ার্ল্ড ইউ উইল ফাইন্ড ভেরি লেস। বাংলাদেশিজ আর ভেরি এন্টারপ্রেনিউয়ার্স, এবং এদের কাছে আপনি যে কোনো মাটিকে দিলে সোনা ফলাইতে পারে। দিজ আর পিপলস ইন বাংলাদেশ, যেটা আমরা বিদেশে গিয়ে দেখছি আমাদের লোকেরা সেখানে কাজ করছে, কিন্তু আমরা এখানে পাচ্ছি না কেন? বিকজ অফ অল দিস অবস্টিকলস উইথ আস। আমাদের সরকার বলেন, আমাদের যারা রাজনীতি করে, আমি পার্টিকুলারলি রাজনীতিবিদদেরকে বলবো, রাজনীতিবিদেরা বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে চিন্তা করে কিনা আমি জানি না, এবং যদি চিন্তা করতে তাহলে রাজনীতি এইভাবে চলতে পারে না। বাংলাদেশের মানুষের ব্যাপারে, বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে, বাংলাদেশ সমাজ ব্যবস্থার উপরে বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো চিন্তা নেই। আজকে একটি কথা আপনাকে বলি, আজকে নির্বাচন আসতেছে সামনে, এই যে গতকালকে 4টা নির্বাচন হয়ে গেল। গত বছর আওয়ামী লীগ সিঙ্গেল মেজরিটিতে এত ভোট পেল কেন? ওয়াই? দেয়ার ইজ এই স্টাডিটা কিন্তু কেউ করেনি। আমার মনে হয় যেন যদি সেটা করতো তাহলে রাজনীতির পরিস্থিতি এরকম হতো না, এবং রাজনীতি একটা গুণগত পরিবর্তন। আমি একটা জিনিস বলতেছি আপনাকে, 70% লোক 30 বছরের নিচে বাংলাদেশে। এইবার যারা নতুন ভোটার, 40% ভোটার এই সমস্ত জায়গাতে নিউ ভোটার ছিল। হোয়াট ইজ দ্য প্রোগ্রাম ফর দ্যাম? নাই। কিন্তু গতবার ডিজিটাল বাংলাদেশ বলে, আমাদের প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিব বলে, পভার্টি এলিভেশনের কথা বলে, 100% পিপলস কাম টু দি পয়েন্ট। কিন্তু আজকে সেরকম কোনো ইস্যুস আমাদের সামনে, জনগণের সামনে। ধন্যবাদ জনাব হোসেন, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন, যে আপনি একজন বিদেশ থেকে এসেছেন বাংলাদেশে, মানে প্রবাসী বাংলাদেশি, আপনি এসে বিনিয়োগ করেছেন। আপনি রাজনীতির বাইরে আর কি কি সমস্যা দেখছেন বিনিয়োগের ক্ষেত্রে বাধা হিসাবে? দেখেন, আমাদের দেশটা আমরা শুধু ডেভেলপ হইতেছে। জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে তিনি কিছুটা ইনস্টিটিউশন গড়ে তুলছিলেন, এবং সেই ইনস্টিটিউশনগুলো আজকে চলতেছে, এবং সেই ইনস্টিটিউশনের উপরেই কিন্তু এই দেশটা ডেভেলপ হইতেছে। আওয়ামী লীগ তো আসলো কবে? এই 2009 সালে সরকার করলো আর কি। সমাজটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতেছে। জি, আপনি ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে আপনি কি অবস্টাকল দেখেছেন? আমরা না, মুয়াজ্জম সাহেব যে কথাগুলো বলছেন, উনি যে প্র্যাকটিক্যাল কথাগুলো বলছেন অবস্টাকলের ব্যাপারে, আমি ওনার সাথে একমত। কিন্তু এইগুলো চেঞ্জ হইতেছে, রাতারাতি যে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না। আমরা ওইটাতে রাতারাতি চেঞ্জ করার জন্য তো সরকার চেষ্টাই করতেছিল, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছিলেন, ওনার সরকার চেষ্টা করতেছিল, কিন্তু এটা হয় না। আমি বলতে চাচ্ছি, আপনি যখন বিনিয়োগ করলেন লাগবে, আচ্ছা, আমরা আগেই যেতেছি, হবে। কিন্তু আপনি কোনো সমস্যা বোধ করেননি বিনিয়োগ করার ক্ষেত্রে? সমস্যা তো আছে, আমরা সেটাই জানতে চাচ্ছি। আমরা আসলে ওই যে আলোচনা করতে চাই যে সমস্যা, এই যে উনি যেটা বললেন যে ওই রাস্তাঘাটের ব্যাপারে যেটা বললেন, দ্যাট ইজ অলসো বিগ প্রবলেম। বিগ প্রবলেম ইনফ্রাস্ট্রাকচার, আপনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমটা। তারপরে এই যে শ্রমিকদের কথা বললেন, সেটাও কিন্তু একটা বিগ প্রবলেম। তারপরে এই দেখেন না যে কয়েকদিন আগে ইরানা প্লাজা হইলো, তাজরিন হইলো, এখানে অনেকগুলো প্রবলেম, সমস্যার সমাধান খুঁজে দেখতে হবে কেন এই সমস্যা যাবে ফিরতেছে। এবং জনাব আলী, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো এখান থেকে। আবার সময় হলো একটু বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মুক্তি। আজ আমরা কথা বলছি বেসরকারি খাতের বিনিয়োগের হ্রাস, এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
জনাব মোয়াজ্জেম হোসেন এবং জনাব ফরাসত আলী, আপনাদেরকে স্বাগত আরেকবার। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে প্রথম প্রশ্ন, একই আমি যে প্রশ্নটা চিন্তা করছিলাম সে একই ধরনের একটা প্রশ্ন আমাদের একজন দর্শক আজাদ উনি প্রশ্ন করছেন, বিনিয়োগ যে কমছে এখান থেকে আসলে হ্রাস এই উত্তরণ উপায় কি, এই কি করলে আমরা বিনিয়োগ আসলে বাড়াতে পারি? না, এটা আসলে এমন কোনো কোরামিন ইনজেকশন না যে আমি এখন দিয়ে দিলাম সেটাই আমি বাড়াতে পারবো। অবশ্যই না। সেটার জন্য প্রেক্ষাপটটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি বলতেছি যে আপনাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব এখনো বারবারই আমি গুরুত্ব একটা জায়গায় দিব, সেটা হলো যে দেশটা পরিচালনা করবে কিন্তু রাজনীতিবিদেরা, এবং রাজনীতিবিদের দিক নির্দেশনা দিবে দেশটা কিভাবে চলবে, এবং সেই রাজনীতিবিদরা যদি সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারতো তাহলে কিন্তু দেশ অবশ্যই বিনিয়োগের জন্য খুব একটা সর্বোচ্চ স্থান হতে পারতো। আনফর্চুনেটলি এখানে রাজনীতিবিদকে চিন্তা করতে হবে যে আমরা কোন দেশের জন্য রাজনীতি করছি এবং সেই দেশটার কি চাচ্ছি আমরা, সেটা যদি তারা চিন্তা করতে পারতো তাহলে আমার মনে কাজ হতো। আমার কাছে মাঝে মাঝে মনে রাজনীতিরা পড়ালেখা করে না, ওনারা শুধুমাত্র ভোটের রাজনীতি ছাড়া কিছু বুঝে না, সেটার থেকে তাদের উত্তরণ প্রয়োজন। এটা একটা বিষয়। আর সেকেন্ড বিষয় যেটা হলো যে আমাদের প্রাইভেট সেক্টর, আমি শুধু রাজনীতিকে দোষারোপ করি সেটা হবে না, না অবশ্যই না, প্রাইভেট সেক্টরটাকেও এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টরে সেখানেও আমি বলবো যে নেতৃত্বের সংকট, ভীষণভাবে নেতৃত্বের সংকট, একবারে ফ্রম দি টপ থেকে বটম পর্যন্ত এই নেতৃত্বের সংকটের কারণে আমরা অনেক কিছুকে অ্যাড্রেস করতে পারি না। আজকে একটা জিনিস আপনাকে বলি আমি, আমাদের যে কি মানে রানা প্লাজা হলো, আপনারা রানা প্লাজাতে আপনারা মিডিয়া বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সবাই যেভাবে এটাকে আমাদেরকে ফোকাস করলেন সারা ওয়ার্ল্ডে, কেন করলেন? মনে হয় যেন আমরা একটা তাদের কাছ থেকে একটা কিছু সহানুভূতিশীল একটা আচরণ পাবো। এটা আমাদের রাজনীতিবিদরাও চিন্তা করছেন, সরকারও চিন্তা করছেন, এবং আপনারাও চিন্তা করছেন। অথচ আমি যদি বলি টুইন টাওয়ার যে ভাঙলো, সে দুইটা বৃহত্তম বিল্ডিং ভেঙে গেল, একটা লাশ দেখেছেন আপনার চোখে? দেখেন নাই। কেন? বিকজ এইটা দেখানোর বিষয় না, এই জিনিসটা আমাদেরকে দেখাই কি হলো, বেনিফিটটা কি হলো, সারা পৃথিবী থেকে আমাদেরকে একটা জনবিচ্ছিন্ন ঘটনা বললেন যে এই বাংলাদেশটা এরকম। আমি সেজন্য বলি এই জন্য কিছু মাথার ভিতরে বুদ্ধি রেখে কাজ করতে হবে। সেজন্য আমি যদি না দেখানো কিন্তু কাজের কাজ নয়, আমি যদি না দেখাই তাহলে এখান থেকে অ্যাওয়ারনেস সৃষ্টি হবে না, কারণ এই ধরনের প্রবলেম থেকেই যাবে। অ্যাওয়ারনেসটা দেশে আজকে আমি এক প্র্যাকটিক্যাল কথা বলি আপনাকে, প্রত্যেকটা বায়ার এসে এখানে প্রত্যেকটা বিল্ডিং খোঁজা আরম্ভ করছে যে এই বিল্ডিংটা ঠিক আছে কি না আছে। আজকের পত্রিকাতে আছে টেস্কো একটা কোম্পানি থেকে নেবে না, কারণ সে বিল্ডিংটা সে দেখছে ফাটা আছে, সেই জন্য সে নেবে না। Well, I accept it, but this is the business of the government and government's institutions. এই ইনস্টিটিউশনগুলোকে যদি আপনি সক্ষমতা বাড়াতে পারতেন, আপনি যদি আইনের শাসনটা যদি রুল অফ ল, আপনি রুল অফ ল যদি এস্টাবলিশ করতে পারতেন, তাহলে আপনি একটা রুল অফ ল এস্টাবলিশ করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে গিয়া। ওই যে আমি নবীজির একটা কথা দিয়ে বলি যে উনি আসি বললেন আমার ছেলে তো খুব চুরি করে, আমি ছেলেকে কোনো অবস্থাতে চুরি ভিতর থেকে আমি উদ্ধার করতে পারছি না, তাহলে কি করতে হবে? আপনি একটু তাকে শাসিয়ে দেন, তাকে যেন সৎ পথে আসে। তো উনি বললেন আমি শাসাতে পারবো না, একটা জিনিস করতে পারি, তুই একটা কথা আমাকে দে, সেটা হলো তুই শুধু সত্য কথা বলবি, তুই মিথ্যা কথা বলবি, সত্য কথাটা বলবি, শুধু এই কথাটা দিয়ে আমাকে। এখন কি হলো সেখানে দেখেন, সত্য কথা বলার কারণে সে চুরি বন্ধ করছে, কারণ চুরি করে আজ বলতে হবে আমি তো চুরি করছি। একটা যদি আইন আপনি যদি এস্টাবলিশ করতে পারেন একটা জায়গায় যে রুল অফ ল এস্টাবলিশ করা যায়, এভরিথিং উইল বি মানে স্ট্রিমলাইন হয়ে যাবে। ধন্যবাদ জনাব হোসেন, আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে আমরা একটু ভিন্ন বিষয়ে চলে যাই। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে রেমিটেন্সের কথা বলছিলেন, এবং যেহেতু আপনি একজন অনাবাসী বাংলাদেশী, আপনি প্রবাসী আয় বা রেমিটেন্সের বিষয়ে ভালো বলতে পারবেন আমরা আশা করি। প্রচুর পরিমাণ সাম্প্রতিক সময়ে রেমিটেন্স বাড়ছে, কিন্তু এই রেমিটেন্সগুলো আসলে ঠিক প্রোডাক্টিভ খাতে বিনিয়োগ হচ্ছে না, উৎপাদনশীল খাতে বিনিয়োগ হচ্ছে না। এখানে আসলে পরামর্শ কি হতে পারে? তাহলে আমরা যে বিনিয়োগের সংকটের কথা বলছি কিছুটা হলেও উত্তরণ পেতে পারতাম। আমার মোয়াজ্জেম হোসেন সাহেব যেটা বলছেন যে এখানকার যে ব্যবসায়িক গ্রুপটা আছে কিংবা সরকারের তো দিক নির্দেশনা আছেই, আইন যেটা সরকার করে সেটা ঠিকমতো প্রয়োগ হয় না। সরকারের দিক নির্দেশনা থেকে শুরু করে আপনি এখানকার ব্যবসায়িক গ্রুপ থেকে শুরু করে এই দেখেন যে হলমার্ক, এই দেখেন যে আপনার আরেকটা কি তার আগে ওই জনাব আলী, আমাদের সময় বেশি নেই, আপনি যদি বলতেন এই ধরনের কিছু প্রবাসী আয় বা রেমিটেন্স কিভাবে বিনিয়োগ করতে পারি। এখন প্রশ্ন হলো যে এখান থেকে আমরা যে এই যে রেমিটেন্সটা আসতেছে এটা কাউকে না কাউকে তো কেউ না ইউজ করতেছে, এটা কিন্তু বন্ধ না। না, সেটা হয়তো বাসাবাড়ি বিল্ডিং হচ্ছে, কিন্তু আসলে কি প্রপারলি আমি যতটুকু মনে করি উৎপাদনশীল খাতে বিনিয়োগ হচ্ছে কিনা? ঠিকই হইতেছে উৎপাদনশীল খাতে ঠিকই হইতেছে, তা না হলে দেশে এত উৎপাদন বাড়ে কেমনে? সমস্যা আছে, যেমন গ্যাস ছিল না, বিদ্যুৎ ছিল না। এই বর্তমান সরকার বহু কষ্ট করে দেখতেছি যে একটা কূপ তৈরি করে এখান থেকে গ্যাসের লাইন দিতেছে। তারপরে যখন 2009 সালে আমরা দেখছি যে ইলেকট্রিসিটি ছিল 3000 মেগাওয়াট, এখন 7000 মেগাওয়াটে আসছে। ধন্যবাদ, চেষ্টা করতেছে। ধন্যবাদ জনাব আলী, আমরা আশা করব এই সমাধান হবে। ধন্যবাদ আলী, আমাদের শেষ করতে হচ্ছে, জনাব হোসেন আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ শামীম ভাই, বারবার আনেন কথা বলি, খুব
ভালো লাগে। ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাকে শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।